This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুরুতেই আমরা যে খবরে চোখ রাখবো, পূর্ব বর্ধমানের আউশ গ্রামে এক নাবালিকাকে গণধর্ষণ করা হয়। অভিযোগ এমনটাই, বান্ধবীর সঙ্গে দোকানে যাওয়ার পথে গণধর্ষণের শিকার হতে হয় ওই নাবালিকাকে। গ্রেফতার তৃণমূলের প্রাক্তন বুথ সভাপতি ছেলেসহ 6 জন। এই ঘটনায় তৃণমূলের প্রাক্তন বুথ সভাপতির ছেলেসহ 6 জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে এই 6 জনের মধ্যে 4 জনই নাবালক বলে জানতে পারা যাচ্ছে। জোর করে নাবালিকাকে জঙ্গলে টেনে নিয়ে গিয়ে নির্যাতন করা হয়। অভিযোগ এমনটাই, ওই ছাত্রী অসুস্থ হয়ে পড়েন। অভিযুক্তদের হুমকির ভয়ে কাউকে কিছু না জানালেও পরে বান্ধবীকে জানায় ওই নাবালিকা। পরে শিক্ষককে জানাতেই পুলিশে খবর দেন ওই শিক্ষক। নির্যাতিতার মা আউশগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। রাতেই অভিযান চালিয়ে 6 অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তাদের বিরুদ্ধে পক্সো সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। নির্যাতিতার ডাক্তারি পরীক্ষার জন্য বর্ধমান মেডিকেল কলেজে পাঠানো হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদি একজনের কঠোর থেকে কঠোরতম সাজা হতো, এনকাউন্টার হতো, তাহলে দ্বিতীয় কেউ এই ধরনের ধর্ষণ করার সাহস দেখাতো না। আমরা বিজেপির পক্ষ থেকে চাই, এই রাজ্যে শুধুমাত্র কন্যাশ্রী প্রকল্প নয়, কন্যাদের শান্তিতে নিরাপত্তার সঙ্গে বাঁচার অধিকার দিক রাজ্যের সরকার। ধর্ষণকারীদের আড়াল করা বন্ধ করুক। যারা ধর্ষণকারী তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম সাজা হোক ইউপি মডেলে। তবেই এই রাজ্যে ধর্ষণের যে রীতি চলছে সেটা বন্ধ হবে। কি বললো এটাকে কিছু যায় আসে না। এটা যায় আসে যে বা যারা এই পাশবিক কাজ করেছে তাদের বিরুদ্ধে অতি সত্বর ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ ব্যবস্থা করছে। ধরা পড়েছে ইতিমধ্যে, তাই কেউ ছাড় পাবে না। মহানন্দার পাড় দখল করে মহানন্দেই গাড়া হয়েছিল ঘাঁটি। আমার আপনার ভাত কাপড়ে ভাগ বসিয়েছিল অনুপ্রবেশকারীরা। এসআইআরের ওষুধ পড়তেই লক্ষ্মীর ভাণ্ডার রেশন ছেড়ে উধাও তারা। শিলিগুড়ি লাগোয়া পোড়াঝাড়ে এমনই শতাধিক মানুষের খোঁজ মিলছে না, তারা উধাও। যা নাকি বাংলাদেশিদের ঝাড় হয়ে উঠেছিল, এখন সেখানে বিএলওর থেকে ফর্ম নেওয়ারই যে কোনো লোক দেখতে পাওয়া যাচ্ছে না। ভয়ে এখনো মোটামুটি 30টা মতো ফর্ম আছে। আইডিয়া কেউ নিচ্ছে না, না কেউ নিচ্ছে না এখন। আমি অনেক চেষ্টা করেছি। আমার ডান দিকে এটা মহানন্দা নদীর বাঁধ, আর বাঁদিকে এটা নদীর চর দখল করে গত কয়েক বছরে গজিয়ে ওঠা কলোনি। হঠাৎ কলোনি, এখন হঠাৎ বেপাত্তা। ভোটার তালিকায় বিশেষ নিবেশ সংশোধন শুরু হতেই ভোজবাজির মতো উধাও মহানন্দা পাড়ের বেশ কিছু মানুষ, যাদের মাসখানেক আগেও দেখেছেন এলাকাবাসী। ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার মধ্যে পোড়াঝাড়। এখান থেকে 10 কিলোমিটার গেলেই বাংলাদেশ। বেশ কয়েক কিলোমিটারের মধ্যে ভুটান নেপাল সীমান্ত। এলাকাবাসীর দাবি 4 থেকে 5 বছর আগে থেকে শুরু হয় অনুপ্রবেশ। প্রায় 5000 বাসিন্দার এই এলাকায় বাস, কিন্তু এসআইআর এর ফর্ম নিয়ে গিয়ে 100 জনের হদিশই পাচ্ছেন না বিএলওরা। বাড়িরও খোঁজ পাচ্ছেন না, বাড়িরও খোঁজ পাচ্ছে না, কিন্তু ভোটার লিস্টে নাম থেকে। হ্যাঁ নাম আছে। এটা হচ্ছে বাড়ি করে চলে গেছে সেরকম বলছে। হ্যাঁ ওরা যার যার বাড়িতে চলে গেছে, বাংলাদেশে বলছে এখন 2-4 জন আছে আর কি। এলাকার বাসিন্দাদের দাবি অনুপ্রবেশকারীদের জন্যই গজিয়ে ওঠে আস্ত কলোনি। জমির দাম হু হু করে বাড়তে থাকে, কিন্তু এসআইআর নিয়ে স্থানীয়দের একাংশের আগ্রহ নেই। ফর্ম দেওয়ার জন্য হাত দিচ্ছেন বিএলও, কিন্তু নেবেন কে? আছে 1-2টাই আছে যেগুলো আমি আর কি এখনো ট্রেস করতে পারছি না। ঘর বাড়ি যে কাদের অ্যাকচুয়ালি সেটাও তো বোঝা যাচ্ছে না। ঠিক আছে, অনেকে তো জমি কিনে টিনের চালা তুলে রেখে দিয়েছে না। বাংলাদেশ সীমান্ত ঘেঁষা স্বরূপনগরের হাকিমপুর কিংবা মধ্যম গ্রামে এসআইআর এর গুতোয় ফিরতে হচ্ছে অনুপ্রবেশকারীদের। এবার উত্তরবঙ্গ থেকেও কি বাংলাদেশে ফেরার হিড়িক? যখন রাজ্য জুড়ে এসআইআর এর ফর্ম ফিল আপ করার হিড়িক দেখা যাচ্ছে, তখন ফর্মই নিতে আগ্রহ দেখাননি অন্তত 100 জন। কোথায় তারা? সেই খোঁজ করতে গিয়ে কিন্তু এই নতুন তত্ত্ব সামনে আসছে উত্তরবঙ্গের ক্ষেত্রেই। ক্যামেরা দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, পোড়াঝাড়। শুক্রবার সকালে বাংলায় ভূমিকম্প। কেঁপেছে বাংলাদেশের পায়ের তলার মাটিও। পায়ের তলার মাটিও আরও কিছু মানুষেরও কাঁপছে থরথর করে, যারা বাংলাদেশ থেকে এদেশে অবৈধভাবে এসে ঘর সংসার বেঁধেছিলেন। এসআইআর এর চাপে তাদের পায়ের তলাতেও কিন্তু এই মুহূর্তে ভূমিকম্প চলছে, তরহরি কম্পমান দশা। কিন্তু কিছু মানুষ কি আগে থেকেই এই কাঁপুনির আঁচ পেয়েছিলেন?
মধ্যমগ্রামের একটা ঘটনা কিন্তু সেই ইঙ্গিতটাই সামনে আনছে। দেখুন, গেটে তালা, হাঁক দিয়ে বাড়ির ভেতরে চোখ রাখলেই স্পষ্ট বেশ কিছুদিন এ বাড়িতে মানুষের আনাগোনা নেই। থাকবেই বা কি করে? বাড়ির মালিক বাংলাদেশি, স্যার রাস্তায় নামতেই সরে পড়েছেন। বাংলাদেশ থেকে মধ্যমগ্রামের মোল্লাপাড়ায় এসে জমি কিনে বাড়ি বানিয়ে থাকতে শুরু করেছিলেন বাংলাদেশি রবিউল ইসলাম। বাড়িতে 5 জন, 2 জনের নামও উঠে গিয়েছিল ভোটার লিস্টে, বাকিদের বয়স না হওয়ায় নাম ওঠেনি। দেশ ও রাজ্যের সরকারি সুযোগ সুবিধার দিকে দিব্য হাত বাড়িয়ে দিয়েছিল রবিউল। লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও পেয়েছে এই পরিবার, কিন্তু স্যার বিহারে আসতেই টনক নড়ল। বলা ভালো, আগাম ভূমিকম্পটা টের পেয়ে গিয়েছিল রবিউল। বিহারে এসআইআর শুরু হতেই মনে ভয়, বাড়ি বিক্রির পরিকল্পনা শুরু। বাংলায় এসআইআর শুরু হতেই বাড়ি বিক্রি, বিএলও দরজায় পৌঁছানোর আগেই পগার পার। শুনেছিলাম যে বাংলাদেশে নাকি বাংলাদেশি এই এসআইআর ডিক্লেয়ার হওয়ার আগে পরে চলে গেছে। হ্যাঁ, অনেক আগে চলে গেছে, ভয় পাচ্ছিল। হ্যাঁ, বিহারের যে এসআইআর শুরু হয়েছিল ওইটা নেটে দেখেছিল, দেখার পরে ওরা আতঙ্কিত ছিল। ওরা মনে করলো একটা মনে ভয় ঢুকে গেছে, যদি আমাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেয়, তার জন্য ওরা জায়গা বিক্রি করে দিয়ে চলে গেছে। 10-12 বছর। 10-12 বছর ভোট দিত? হ্যাঁ, ভোট দিত। ভোটার কার্ডের নাম ছিল? হ্যাঁ, নাম ছিল। লক্ষ্মী ভাণ্ডারে ছিল। মানে বিহারে যখন শুরু হয়েছে সেই ভয়তে এরা একটা চিন্তা ভাবনা করে আর থাকবো না। 10 থেকে 12 বছর দিব্য ভারতে কাটিয়ে ভোট টোট দিয়ে সরকারি সুযোগ সুবিধা নিয়ে এবার হাওয়ায় মিলিয়ে গেল বাংলাদেশি। স্থানীয়রা সবই জানেন, কিন্তু মজার বিষয়, মধ্যমগ্রাম পুরসভার মধ্যে ঘাঁটি গেড়ে বসাই বাংলাদেশি সম্পর্কে প্রশাসনের কেউ কিছুই জানতে পারেন না। গোটা রাজ্যে এমন আর কত মধ্যমগ্রাম আছে? স্যার কি পারবে সব ভুয়ো ছাত্রদের ধরতে? মধ্যমগ্রাম থেকে দীপঙ্কর দাসের রিপোর্ট, TV9 বাংলা। এসআইআর শুরু হতেই ডানকুনি থেকে উধাও 5 বাংলাদেশি। ডানকুনির 5 নম্বর ওয়ার্ডের গোবরা স্টেশনের পাশের বস্তিতে এরা থাকতেন বলে অভিযোগ। বস্তিবাসীদের দাবি, এসআইআর শুরু হতেই 5 জনের খোঁজ মিলছে না। 2019 সালে ডানকুনির এই বস্তি গড়ে ওঠে, 40টির ওপর পরিবার সেখানে বসবাস শুরু করে। বস্তিবাসীদের দাবি, হঠাৎ এলাকা থেকে চলে যাওয়া এই 5 জন বাংলাদেশ থেকে এসে ডানকুনিতে ঘাঁটি গেড়েছে। আমাদের এখানটা একটা ঘর ছিল, 5-6 বছর ধরে থাকতো, আমাদের সাথে মিলেমিশে থাকতো। এখানে বুটল টুটল কুড়াতো, কুড়িয়ে তারা জীবন নির্বাহ করতো। করার পরে 1-1.5 মাস আগে তারা চলে গেছে এখান থেকে। তাদের একটা ঘর ছিল, আমরা ভেঙে ঘরটাকে মনে করেন আমরা জ্বালানি বানিয়েছি। দাদা কাকিনাড়া, ব্যারাকপুর সব জায়গা থেকে এইখানে রাত্রিবেলা আসছে, থাকছে, আবার সকালবেলা ওরা 8টা-9টার সময় বেরিয়ে যাচ্ছে। আর রাত্রিবেলা এসে আসুন না, 1-2টো কেন, এখানে সব মোটামুটি ভেরিফাই করলে অনেকজনই বাংলাদেশি বেরোবে, আমি বারবার বলছি। বাংলাদেশিদের পালানোর ছবি রাজ্যের সবাই ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন। একের পর এক বস্তি, কলোনি কীরকম ফাঁকা হয়ে যাচ্ছে সে ছবিও দেখেছেন। কিন্তু নদিয়ায় অন্যরকম কেলেঙ্কারি। কি কেলেঙ্কারি? সেখানে সীমান্তবর্তী গ্রামে পৌঁছে বিএলও এমন কিছু পরিবারের হদিশ পেয়েছেন যারা 2 দেশের, মানে ভারত এবং বাংলাদেশ, এই 2 দেশের নাগরিক হয়ে সমান তালে কাজ চালিয়ে যাচ্ছিলেন। এসআইআর শুরু হতেই চাপে পড়ে সেই সব পরিবার এই মুহূর্তে পগার পাড়। নদিয়ার কৃষ্ণগঞ্জের সীমান্তবর্তী গ্রাম হুদো দিগম্বরপুর। বিএলও ফর্ম নিয়ে গ্রামে পৌঁছে দেখেন একের পর এক বাড়িতে তালা, ভোটার উধাও। এসআইআরের চাপ আসতেই গ্রাম ছেড়েছেন তারা। তাই ভোটার লিস্টে নাম থাকলেও ঠিকানায় কেউ নেই। স্থানীয় তৃণমূল নেতাই বলছেন যে এই পরিবারগুলো 2 দেশেই থাকে, কখনো এদিকে কখনো ওদিকে। আর 2 দেশের মাঝে বর্ডার বলতে একটা মাত্র খাল, তাই এপার ওপার খুব সহজ। বিজেপির টোপ, স্থানীয় তৃণমূল নেতৃত্বের হাত ধরেই এই কাজ চলছিল। নাগরিক যারা ওপার বাংলাতেও ভোটার লিস্টে নাম আছে, এপার বাংলাতেও ভোটার লিস্টে নাম তুলে দিয়েছে তৃণমূলের পয়সা এবং তৃণমূল নেতাদেরকে পয়সার বিনিময়ে ভোটার কার্ড, আধার কার্ড তৈরি করে বা এখানকার মানুষদেরকে সর্বজনীন পিতামাতা বানিয়ে, তো তারা তো এই এসআইআর আতঙ্কে বাড়ি ছাড়া হবে। বিএলও ম্যাডাম সেখানে বাড়িতে গিয়েছে, তারা যদি বাংলাদেশি নাগরিক হয়, তাদের যদি না পাওয়া যায়, তা তিনি সেখানে কাকে ফর্মটা দেবে? এতদিন ভোট দিয়েছে সেটা হচ্ছে তৃণমূলের আশকারায়, এবং এই ভোটারগুলো ছিল তৃণমূলের একটা নির্দিষ্ট ভোট। ফর্ম দিয়েছে, কিন্তু তারা আবার ফর্মগুলো ফেরত দিচ্ছে, এটা আমি জানি, শুনেছি, বিএলওর কাছে শুনেছি সে ফর্মগুলো ফেরত দেওয়া হচ্ছে। বাড়ি বাড়ি ঘুরে ফর্মগুলো সংগ্রহ করছে, যেগুলো দিচ্ছে না সেইগুলো ফর্মগুলো আবার ফেরত নিচ্ছে। মানে বিএলওর কাজে আপনারা সন্তুষ্ট? না, বিএলওর কাজে সন্তুষ্ট।
সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে বিপত্তি, মৎস্যজীবীকে জঙ্গলে টেনে নিয়ে গেল বাঘ। সুন্দরবনের বনি ক্যাম্প লাগোয়া সিঁদুরকাঠি জঙ্গল এলাকার ঘটনা এটি। নৌকো করে কাঁকড়া সংগ্রহ করতে গিয়েছিলেন তাপস হালদার। আচমকাই বাঘের আক্রমণ, তাপস হালদারকে টেনে নিয়ে জঙ্গলে চলে যায় বাঘটি। অনেক খোঁজাখুঁজির পরেও তাপসের কোনো রকম খোঁজ মৎস্যজীবীরা পাননি। খবর দেওয়া হয় মইপিঠ উপকূল থানার পুলিশকে, খবর দেওয়া হয় বন দফতরকেও। শনিবার সকাল থেকেই মৎস্যজীবীর খোঁজে তল্লাশি চালানো হবে। স্ত্রীর মর্যাদা পেতে তৃণমূল নেতার বাড়ির সামনে ধর্ণা। মুর্শিদাবাদের ভাবতার ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। তৃণমূলের পঞ্চায়েত সদস্য সাইদুর রহমানের বাড়ির সামনে ধর্ণায় এক মহিলা। 2 মাসের আগে বিয়ে হলেও বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। বালিকা খাতুন নামে ওই মহিলা জানিয়েছেন তার বিবাহ বিচ্ছেদ হওয়ার পর সাইদুর রহমানকে তিনি বিয়ে করেন, যদিও এই বিষয়ে সাইদুর রহমান মুখ খোলেননি। রানীগঞ্জে বিলাসবহুল গাড়িতে ছাগল চুরি করে নিয়ে পালাতে গিয়ে বিপত্তি। গাড়ি নিয়ে পালাতে গিয়ে পথ চলতি কয়েকজনকে ধাক্কা, রাস্তা বন্ধ থাকায় বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মেরে গাড়িটি উল্টে যায়। স্থানীয়রা 3 অভিযুক্তকে গণপিটুনি দেয়, পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয় অভিযুক্তদের। গাড়ি থেকে উদ্ধার হয়েছে বেশ কয়েকটি ছাগল। পুরনো বাড়ির একাংশ ভেঙে 2 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। হাওড়ার জগৎবল্লভপুরের নিজবালিয়ায় এই ঘটনাটি ঘটেছে। বাড়ির মালিক নিরঞ্জন ঘোষের কাছে খড় কিনতে এসেছিলেন পাশের গ্রামের এক ব্যক্তি। হঠাৎই দোতলা বাড়ির ছাদ এবং বারান্দার এক অংশ মাথার উপরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ঘটনাস্থলে মৃত্যু হয় 2 জনের। দেহ দুটিকে ময়না তদন্তের জন্য নিয়ে গিয়েছে পুলিশ। এলাকায় শোকের ছায়া।